হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এসকে টিউটোরিয়ালে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি সন্দীপ কুণ্ডু রয়েছি তোমাদের সাথে ইতিহাসের ধারাবাহিক ক্লাসে। ক্লাস নবম, দশম, 11 ও 12-এর ধারাবাহিক ক্লাস তোমরা পাবে। সুতরাং আজকে আমরা এই ধারাবাহিক ক্লাসের আলোচনা করব বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর অ্যান্ড এম্পেরিয়াল ক্যাপিটাল বিজয়নগর 15 to 16 সেঞ্চুরি। দেখো, দিল্লিতে সুলতানি সাম্রাজ্য রাজত্ব করত। আমরা জানি যে যদি ভারতবর্ষের জাস্ট এইরকম ম্যাপটা হয়, যে এইরকম জায়গায় দিল্লি, এই দিল্লিতে সুলতানি সাম্রাজ্য রাজত্ব করত। সুলতানি সাম্রাজ্যের শাসক ছিল মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকের সময় বিরাট সুলতানি সাম্রাজ্য তুগলক সাম্রাজ্যের বিস্তার করছিল। তিনি দিল্লি থেকে দৌলতাবাদের রাজধানী স্থানান্তর করেছিল। তারপরে কিন্তু তার প্রশাসনিক দুর্বলতা, দুর্বল অর্থনীতির ফলে আস্তে আস্তে সাম্রাজ্যের ভাঙন দেখা দিচ্ছে। একইভাবে এই দক্ষিণ ভারতবর্ষে কৃষ্ণা এবং তুঙ্গাভদ্রী নদীর উপত্যকায় এখানে একটা নতুন স্বাধীন বংশ হিসাবে বিজয়নগর রাজ্যের আবির্ভাব ঘটছে। সমকালীন পর্বে এর উপর দিকটাতে বাহমনি রাজ্যের আবির্ভাব ঘটছে এবং বাংলাতে তখন ইলিয়াস শাহী বংশের আবির্ভাব ঘটছে বাংলাতে। সুতরাং আঞ্চলিক রাজ্যগুলি সুলতানি সাম্রাজ্যের দুর্বলতার মধ্য দিয়ে গড়ে উঠছে। আমরা মূলত যে জায়গাটা পড়ব সেটা হচ্ছে বিজয়নগর। এই বিজয়নগরকে বলা হয় দ্য সিটি অফ ভিক্টরি বলা হয় বিজয়নগরকে। অর্থাৎ আমরা যাকে বিজয়নগর বলছি তাকে একদিকে যেমন একটা শহর হিসাবে কল্পনা করা হয়, অপরদিকে তাকে একটা নগর হিসেবে, একটা সাম্রাজ্য হিসাবে কল্পনা করা হয়। এই বিজয়নগর রাজ্যটি তুঙ্গাভদ্রা এবং কৃষ্ণা নদীর আবহাওয়িকায় এবং গড়ে উঠেছিল। স্বাভাবিকভাবে এই যে তার রাজধানী ছিল হাম্পি, সাধারণ মানুষ এই হাম্পিকে নামটা এসছে, সাধারণ মানুষ একজন লোকাল গড, সেই লোকাল গড ছিল পম্পা দেবী। সেই পম্পা দেবীর নাম অনুসারে সাধারণ মানুষকে হাম্পি বলতো। সুতরাং এই বিজয়নগর রাজ্যের ইতিহাস জানতে গেলে আমাদের মূলত যে দিকগুলো দেখতে হবে, যে বিজয়নগর রাজ্যে আমরা জানি কালিকটের যুদ্ধে বিজয়নগর আর বাহমনির মধ্যে হয়েছিল। এই জায়গাটাকে বাহমনি ছিল, এখানে বিজয়নগর। এই বিজয়নগর এবং বাহমনির মধ্যে তালিকটের যুদ্ধ হয়। সেই যুদ্ধে বাহমনি সাম্রাজ্যের চারটা যে রাজ্য ছিল তারা বিজয়নগরকে ধ্বংস করে দেয়। স্বাভাবিকভাবে বিজয়নগরকে এতই ডেস্ট্রয়েড বা ধ্বংস করে দেয় যে সেখানে তার কোনো অস্তিত্বই পাওয়া যায় না। পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে একজন সার্ভেয়ার 1800 খ্রিস্টাব্দ নাগাদ একজন সার্ভেয়ার, তার নাম হচ্ছে কলিন ম্যাকেঞ্জি, তিনি এখানে সার্ভে করে এবং প্রথম সার্ভে একটা ম্যাপ তৈরি করেছিল। সেখানকার সেই ম্যাপের উপর ভিত্তি করে আমরা বিজয়নগর সম্পর্কে ইতিহাসের ধারণা পাই। তার পাশাপাশি সেখানকার বিরূপাক্ষ মন্দির এবং পম্পা দেবীদের পূজারী ও সাধারণ মানুষের কাছ থেকে আমরা এই সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়েছি এবং প্রত্নতান্ত্রিক নিদর্শন, এবং সবথেকে বড় দিক হচ্ছে বিজয়নগরে আগত বিভিন্ন বৈদেশিক পর্যটকদের বিবরণ, যেমন নুনিজ, পায়েস, বারবোসা, নিকোলো কন্টি, আব্দুল রাজ্জাক। এর পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় এবং সংস্কৃত সাহিত্যে এই বিজয়নগর সম্পর্কে উল্লেখ রয়েছে। সুতরাং আমরা এই বিজয়নগর সম্পর্কে আমরা দেখব যে বিজয়নগর সাম্রাজ্যে প্রথম হচ্ছে সঙ্গম বংশ, তারপর হচ্ছে শালুক বংশ, তারপর হচ্ছে তুলুক বংশ, তারপর হচ্ছে আরবিডু বংশ। এই সঙ্গম বংশ রাজত্ব করেছিল 1336 থেকে 1486 পর্যন্ত রাজত্ব করেছিল। পরবর্তীকালে আসি আমরা শালুক বংশ রাজত্ব করেছিল 1486 থেকে 1505 পর্যন্ত। তারপরে আসি আমরা তুলুক বংশ, 1505 থেকে রাজত্ব করে 1570 পর্যন্ত রাজত্ব করে। তারপরে
তারপর আমরা যেটাকে আসবো সেটা হচ্ছে 1570 থেকে বাকি পরবর্তী পর্বে একবারে মুঘল পিরিয়ডে 1672 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 4টা বংশ রাজত্ব করেছিল। দিক ভাবতে হবে যে সেই সময় গোটা ভারতবর্ষ মুসলমান শাসনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আমরা দিল্লিতে সুলতানি বংশ এবং পরবর্তী পর্বে বাবরের নেতৃত্বে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং মুঘল বংশ প্রতিষ্ঠিত হয়। এদিকে ডেকান অঞ্চলে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাভাবিকভাবে গোটা অঞ্চলে যখন মুসলিম সাম্রাজ্য বাংলা দিকে ইলিয়াস শাহী, হুসেন শাহী বংশের রাজত্ব শুরু হয়েছিল সেই সময়। হ্যাঁ, সুতরাং সেই সময় দক্ষিণ ভারতবর্ষে হ্যাঁ মোটামুটি দক্ষিণ ভারতবর্ষে কৃষ্ণা এবং তুঙ্গাভদ্রা নদী অববাহিকাকে কেন্দ্র করে একটা বিরাট সাম্রাজ্যের আবির্ভাব ঘটেছিল, যেটা বিজয়নগর সাম্রাজ্য, যেটা আমাদের একটা বিস্ময়ের ব্যাপার। সুতরাং আমরা এই বিজয়নগরের এত রাজা, তাদের শাসককাল এই সম্পর্কে আমরা ধারণা না গিয়ে আমরা মূলত যে জায়গাটা দেখব যে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সবথেকে বড় দিকটা হচ্ছে তাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো মূলত বিজয়নগর সম্পর্কে জানার প্রধান উপাদান হচ্ছে বিভিন্ন তাম্রশাসন, দ্বিতীয় নম্বর হচ্ছে সমকালীন তামিল, তেলেগু সংস্কৃত সাহিত্য, আর সবথেকে বড় দিক হচ্ছে বিদেশি পর্যটকদের বিবরণ। আমাদেরকে জানতে হবে এই বিজয়নগর রাজত্বকালে এই সময় বিদেশি পর্যটক হিসাবে এসেছিল নিকোলো কন্টি, ইতালি থেকে। দ্বিতীয় নম্বর হচ্ছিল পারস্য থেকে আব্দুল রাজ্জাক। হ্যাঁ, তারপরে ডোমিঙ্গো পেজ, নুনিজ আর বারবোসা, এরা মূলত পর্তুগিজ থেকে এসেছিল। সুতরাং আমাদের এগুলো খুব ইম্পর্ট্যান্ট থাকে, এবং এমসিকিউ পরীক্ষাতে খুব ইম্পর্ট্যান্ট থাকে যে কোন দেশের কোন পর্যটক এসেছিল। যেমন নিম্নলিখিত কোন ব্যক্তিটি ইতালি থেকে এসেছিল, এখানে তোমাদের 4টে অপশান দিয়ে দিতে পারে এবং এখানে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে নিকোলো কন্টি। ঠিক আছে, আমাদের মোটামুটি এই সমস্ত উপাদানের উপর ভিত্তি করে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস আমরা জানতে পারি। এবারে বিজয়নগরের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। তবে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, আমরা যাকে বিজয়নগর সাম্রাজ্য বলছি, তাকে স্থানীয়রা কিন্তু বিজয়নগর বলতো না, তাকে কর্ণাটক সাম্রাজ্যম বলতো, তাকে স্থানীয়রা কর্ণাটক সাম্রাজ্যম বলতো। কারণ সমকালীন যে সমস্ত উপাদান ছিল সেই উপাদানগুলিতে কোনো জায়গায় বিজয়নগর বলে উল্লেখ নেই। তবে আমরা রাজনৈতিক অবস্থা আলোচনা করতে গিয়ে এত রাজাদের কার্যকলাপ নিয়ে আমাদের একটা গোলমাল পাকিয়ে যাবে। সুতরাং আমাদের এত দরকার নেই, আমরা মূলত দুটো জিনিসকে নিয়ে পড়ব। একটা হচ্ছে সঙ্গম বংশের শাসক দ্বিতীয় দেবরায়, আর তুলুক বংশের শাসক কৃষ্ণদেব রায়। তো চলো আমরা সঙ্গম বংশের সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল দ্বিতীয় দেবরায়। তার রাজনৈতিক দূরদর্শিতা, সামরিক দক্ষতা এবং সাংস্কৃতিক পারদর্শিতা, সর্বোপরি সেই সময় অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট বিজয়নগরকে সমৃদ্ধশালী করে দিয়েছিল। এই সময় আগত আব্দুল রাজ্জাক দ্বিতীয় দেবরায়ের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি সিংহাসনে বসার পর আমরা দেখব এদিকে সিংহলকে যদি আমরা দেখি, তিনি সিংহল অভিযান করে, মানে যাকে আমরা বর্তমানে শ্রীলঙ্কা বলি, তিনি সিংহল অভিযান করেছিল। তার পাশাপাশি এদিকে উড়িষ্যাকে জয় করেছিল।
উড়িষ্যাকে জয় করেছিল। এছাড়া বাহমনি রাজ্যের আক্রমণ প্রতিহত করার জন্য একটা সুদক্ষ সেনাবাহিনী তিনি নিয়োগ করেছিল। ঐতিহাসিক ফিরিস্তার মতে দেবরায় প্রায় 2000 মুসলিম প্রশিক্ষক, আগত পর্যটক নিকোলো কন্টি এবং তার পাশাপাশি আব্দুল রাজ্জাক, এই উভয়ের বিবরণ থেকে দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল সম্পর্কে আমরা ধারণা পাই। দ্বিতীয় দেবরায় মূলত এই সময় এই যে ভারতবর্ষের 3 জন রাজাকে 3টে উপাধিতে সেই সময় ভূষিত করা হতো। দ্বিতীয় দেবরায়ের সমকালীন বিবরণে তাদের এই জায়গাটা উল্লেখ আছে। এই সময় উড়িষ্যার রাজাকে এদিকে উড়িষ্যার রাজাকে গজপতি বলা হতো। গজপতি কথার অর্থ গজ মানে হাতি, ঠিক আছে, গজপতি বলা হতো। এদিকে ডেকান অঞ্চল ছিল অর্থাৎ বাহমনি রাজ্য, তাদেরকে বলা হতো অশ্বপতি। আর এই জায়গায় বিজয়নগরের রাজ্যকে বলা হতো নরপতি। তোমরা অবশ্যই এটাকে নোটের পরে যে গজপতি নামে কে পরিচিত ছিলেন 4টে অপশান দিয়ে দিতে পারে, তোমাদেরকে কিন্তু সেভাবে করতে হবে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবে এই হচ্ছে দ্বিতীয় দেবরায়ের রাজত্বকালের সময়সীমা এবং তার রাজনৈতিক ক্রিয়া। কৃষ্ণদেব রায় একদিকে যেমন ছিল সামরিক দিক থেকে পারদর্শী, কূটনৈতিক পারদর্শিতা তার মধ্যে ছিল, তার সময়কালে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে গোটা বিজয়নগর সাম্রাজ্য সর্বশ্রেষ্ঠ স্থান আরোহণ করেছিল। এই সময় তিনি সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে প্রধান 3টা প্রতিদ্বন্দ্বী শক্তিকে তিনি পরাজিত করেছিল। তিনি 1512 খ্রিস্টাব্দে রায়চুর দোয়াব অঞ্চল দখল করে। আসলে যদি আমরা ম্যাপটা দেখি যে রায়চুর মূলত এই জায়গাটায় এই যে তুঙ্গাভদ্রা এবং কৃষ্ণা নদী, এই কৃষ্ণা নদীর অববাহিকার দোয়াব অঞ্চলটা একটা কৃষি সমৃদ্ধ অঞ্চল ছিল। সুতরাং এই জায়গাটা থেকে 1512 খ্রিস্টাব্দে তিনি রায়চুর অভিযান পর 1514 খ্রিস্টাব্দে তিনি উড়িষ্যা আক্রমণ করে এবং উড়িষ্যার রাজাকে পরাজিত করে। 1520 খ্রিস্টাব্দে তিনি বিজাপুরের সুলতান ইসমাইল আদিল শাহকে পরাজিত করে। এইভাবে তার 3টে সামরিক কার্যকলাপ সম্পন্ন করেছিল। তার পাশাপাশি তার রাজত্বকালে আগত পর্তুগিজ পর্যটক নুনিজ বলেছে বিরাট আয়তনের তার সাম্রাজ্য তিনি বিস্তার করেছিল। আসলে তার সাম্রাজ্য সমকালীন পর্বে তার সাম্রাজ্য ছিল উত্তরে একবারে কৃষ্ণা গোদাবরী কৃষ্ণা অববাহিকা পর্যন্ত, পূর্ব দিকে উড়িষ্যা, এদিকে হচ্ছে উড়িষ্যা, পশ্চিমে মারাঠা পর্যন্ত এবং একেবারে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত। এই বিস্তীর্ণ সাম্রাজ্যের তিনি অধিপতি ছিলেন। রাজনৈতিক দিক থেকে পারদর্শী ছিলেন না। তার সময়কালে ভারতের সুলতানি শাসনকালের সমসাময়িক পর্বে হিন্দু সভ্যতা এবং সংস্কৃতির এক মহান কেন্দ্র হিসাবে বিজয়নগর পরিণত হয়েছিল। রাজকীয় পৃষ্ঠপোষকতায় এই সময় সংস্কৃত ভাষা নবজীবন লাভ করেছিল। কন্নড়, তেলেগু, সংস্কৃত এই সমস্ত ভাষাতে উৎকর্ষতা এসেছিল। বিখ্যাত 8 জন কবি সাহিত্যিক তার রাজসভাকে অলঙ্কৃত করেছিল, যারা অষ্টাদিগজ নামে পরিচিত। এইসব রাজজনের মধ্যে বিখ্যাত তেলেগু কবি ছিলেন শ্রেষ্ঠ, তেলেগু কবি পদ্মান ছিলেন শ্রেষ্ঠ। এর পাশাপাশি তাকে অন্ধ কবিতার পিতামহ বলে অভিহিত করা হয়। কৃষ্ণদেব রায় নিজে সংস্কৃত সাহিত্যের অগাধ পণ্ডিত ছিলেন। তিনি তেলেগু ভাষায় আমুক্তমাল্যদা এবং সংস্কৃত ভাষায় রসমঞ্জি নামক গ্রন্থ রচনা করেছিলেন। এর পাশাপাশি কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে অর্থনৈতিক উৎকর্ষতার সাথে নগর জীবনের বিকাশ ঘটে। নগরের চারিদিকে প্রাচীর, উদ্যান এবং মন্দির সুসজ্জিত হয়। তার আমলে নির্মিত রামস্বামী মন্দির হিন্দু স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। এছাড়া বিঠল স্বামী মন্দির, কৃষ্ণস্বামী মন্দির ছিল উল্লেখযোগ্য। অবশ্য ঐতিহাসিক সমালোচক ফার্গুসন এই রামস্বামী মন্দিরকে দ্রাবিড় শিল্পরীতির এক অপূর্ব নিদর্শন বলে উল্লেখ করেছে।
তো আমাদের এইরকমই ছিল মোটামুটি। তাই সেই সময় কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিকটা। এবার আমরা দেখব যে এই যে বিরাট বিজয়নগর সাম্রাজ্য, সেই বিজয়নগর সাম্রাজ্য কিভাবে পতন ঘটতে আরম্ভ করিল। 1529 খ্রিস্টাব্দে বিজয়নগরের সে সর্বশ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের মৃত্যু ঘটে। কৃষ্ণদেব রায়ের মৃত্যুর সাথে সাথে আস্তে আস্তে বিজয়নগর রাজ্য ক্রমশ পতনের দিকে ধাবিত হয়। পরবর্তী শাসক অচ্যুত রায়ের এবং তার পরবর্তী শাসক সদাশিব রায় সিংহাসনে বসেছিল। আসলে 1542 খ্রিস্টাব্দ থেকে বিজয়নগর রাজ্যের শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য আরবিডুরা ক্ষমতা দখল করার জন্য সচেষ্ট হয়ে উঠছিল। আরবিডুরা ক্ষমতা দখলের জন্য সচেষ্ট হয়েছিল। এর পাশাপাশি বাহমনি রাজ্যের আক্রমণ সেই সময় ঘটিত ছিল। আসলে যে দক্ষতা, যে পারদর্শিতা এবং কূটনৈতিক পারদর্শিতার সাহায্যে কৃষ্ণদেব রায় বাহমনি রাজ্যের সাথে সম্পর্ক তৈরি করেছিল, পরবর্তী বংশধরদের সময় আস্তে আস্তে এই বাহমনি রাজ্যের সাথে সম্পর্কের ব্যাঘাত ঘটতে শুরু করেছিল। সদাশিব রায়ের রাজত্বকালে তার মন্ত্রী ছিল রাম রায়। সে রাম রায়ের ভুল কূটনৈতিক পারদর্শিতায় বিজয়নগরকে চরম মূল্য দিতে হয়েছিল। আসলে রাম রায় উপলব্ধি করেছিল অলরেডি এর আগে বাহমনি সাম্রাজ্য 5টা ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, বেরার ও বিদর, এই 5টা ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। স্বাভাবিকভাবে রাম রায় উপলব্ধি করেছিল এই বিভাজিত রাজ্যগুলির মধ্যে পারস্পরিক বিবাদ লড়িয়ে বিজয়নগরের স্বার্থ চরিতার্থ করা, কিন্তু এই উদ্দেশ্য তাদের বেশি দিন কার্যকর হয়নি। আসলে তারা পরবর্তী পরে রাম রায়ের উদ্দেশ্য এবং চরিত্র সম্পর্কে বুঝতে পারে এবং তারা একত্রিত হয়ে তালিকোটের যুদ্ধে একদিকে সদাশিব রায়ের মন্ত্রী রাম রায় এবং অপরদিকে বাহমনি রাজ্যের আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডার এবং বিদর এই যোগদান করেছিল এবং তারা সম্মিলিতভাবে বিজয়নগরকে পরাজিত করে রাজধানী হাম্পিকে একেবারে একবারে ধ্বংস করে দেয় এবং বিজয়নগরের অস্তিত্ব ক্রমশ হারিয়ে যেতে থাকে। এবং এর পরবর্তী পর্বে 1670 খ্রিস্টাব্দে বিজয়নগরের পালাবদল ঘটে, ক্ষমতা দখল করে আরবিডু বংশরা ক্ষমতা দখল করে এবং আরবিডু বংশরা হাম্পি থেকে প্রথমে রাজধানী পেনুগন্ডা এবং পরে চন্দ্রগিরিতে রাজধানী স্থানান্তর করে এবং আস্তে আস্তে বিজয়নগর সাম্রাজ্য যে গৌরব, তার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য ক্রমশ হারিয়ে যেতে থাকে এবং পরবর্তী সময়ে প্রায় সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি সময় দিল্লিতে মুঘল শাসনকালে আস্তে আস্তে বিজয়নগর সাম্রাজ্য ক্রমশ হারিয়ে যায়। মোটামুটি এইরকমই ছিল আজকে আমাদের বিজয়নগর সাম্রাজ্যের সার্বিক একটা আলোচনা। আমরা দেখলাম কিভাবে তাদের সাম্রাজ্য বিস্তার ঘটেছিল এবং রাজনৈতিক তাদের প্রাধান্য প্রতিষ্ঠিত করেছিল। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, গুড নাইট। তো অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলি, আমরা খুব তাড়াতাড়ি এমসিকিউ প্যাটার্নের সিরিজ নিয়ে আসছি, যেখানে ক্লাস 12-এর এমসিকিউ প্র্যাকটিস আলোচনা করা হবে এবং সেখানে একটা অনলাইন পরীক্ষার আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। এর পাশাপাশি যদি তোমরা এই সমস্ত ভিডিওটাগুলোকে খুব তাড়াতাড়ি পেতে চাই, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, তবে আমি নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার পাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।